আজ হঠাৎ করে আম্মুর শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে অনেক বেশি টেনশনে পড়ে যাই আমি। আর সাথে সাথে রাহাতকে বলে একটা প্রেসারের মেশিন নিয়ে আসি আম্মুর জন্য। আর সাথে হচ্ছে আমাদের ফ্রিজটা কিছুদিন আগে নষ্ট হয়ে যায়, তাই এটার জন্য একটা স্টেবিলাইজারও নিয়ে আসি। সংসারে আসলে প্রয়োজনের শেষ হয় না। আজ সকাল থেকেই আম্মুর শরীরটা একটু খারাপ। আম্মুর নাকি হঠাৎ করেই মনটা খুব বেশি অস্থির লেগে আসছে। কেন যে এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আর যখনই হচ্ছে আমাকে এই কথাটা বলল, আমার তো মাথায় টেনশনে শেষ, যে কি হয়েছে, কি প্রবলেম, তাকে আবার হসপিটালে নিয়ে যাব কি না, মানে বিভিন্ন রকমের দুশ্চিন্তা আমার মাথায় এসে চেপে বসছে। পরে হচ্ছে আমি ওনাকেও নিয়ে গেলাম হচ্ছে ডাক্তারের কাছে, আই মিন ফার্মেসিতে অ্যাকচুয়ালি, যে ওনার প্রেশারটা আর হচ্ছে ডায়াবেটিক্সটা ঠিক আছে কি না। পরে দেখলাম যে ওনার প্রেশারটা অনেক বেশি লো, মাত্র 50-এর নিচে, আর উপরে 110। আর এইদিকে হচ্ছে ডায়াবেটিক্সটাও অনেক বেশি বাড়তি রয়েছে, প্রায় 16-র কাছাকাছি, যার কারণে হচ্ছে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল তার। যাই হোক, তারপরে বাসায় নিয়ে আসলাম, তাকে বেড রেস্টে রাখলাম। আর এই দিকে তো আমার চিন্তা কোনোভাবেই কমছে না। বেশ কিছুদিন আগে যখন আম্মুকে নিয়ে হসপিটালাইজ ছিলাম, তখন হচ্ছে আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গিয়েছিল। সো এই ফ্রিজটা হচ্ছে আম্মুর খুবই শখের একটা ফ্রিজ। তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আম্মু অনেকটাই আপসেট হয়ে গিয়েছিল। পরবর্তীতে হচ্ছে আমি মেকানিক এনে হচ্ছে ফ্রিজটা ঠিক করিয়েছি। পরে ওনারা বলল, আমাদের বাসা যেহেতু 3 ফেজের লাইন, আবার প্রায় সময় হচ্ছে কারেন্ট আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে, তেমন একটা বেশি কারেন্ট আমাদের বাসায় যায় না, বাট মাঝে মাঝে ভোল্টেজ আপ ডাউন হয়ে থাকে। তার কারণে হচ্ছে একটা স্টেবিলাইজার হলে সবথেকে বেটার হয়, এতে করে ফ্রিজ নষ্ট হওয়ার চান্সটাও খুব কম থাকবে। সে কথা শুনে হচ্ছে আমি রাহাতকে বলেছিলাম যে অফিস থেকে আসার সময় যেন আমাদের ফ্রিজের জন্য একটা স্টেবিলাইজার নিয়ে আসে। তারপরে যেই বলা সেই কাজ, সে হচ্ছে আজকে আমাদের ফ্রিজের জন্য একটা স্টেবিলাইজার নিয়ে এসেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা নিব, বাট আসলে নিব করে আর নেওয়া হয় নাই। তো ফাইনালি চিন্তা করলাম যে এত টাকা খরচ করে যেহেতু ফ্রিজটা আবার ঠিক করা হয়েছে, তো এটা যদি আসলে নষ্ট হয়ে যায় তখন হচ্ছে আমার ঠিক করার টাকাটাও পুরো ওয়েস্ট যাবে। তাই ফাইনালি হচ্ছে আজকে স্টেবিলাইজারটা নিয়েই নিলাম। এর মধ্যে তোমাদেরকে যেহেতু আমি অলরেডি বলেছি যে আম্মু অনেকটা অসুস্থ, তার কারণে আমি এতটা বেশি আসলে টেনশনে পড়ে যাই, কি আর করব। তাই আসার সময় রাহাতকে বলেছিলাম যে আম্মুর জন্য একটা যাতে প্রেসারের মেশিনও নিয়ে আসে, যাতে করে বাসায় যদি থাকে আমার মেশিনটা, তাহলে হচ্ছে আম্মুকে আমি সবসময় চেকে রাখতে পারবো ওনার প্রেশারটা। প্লাস হচ্ছে আব্বুরও কিন্তু হাই প্রেশারের প্রবলেম রয়েছে। দেখা যায় মাঝে মাঝে হচ্ছে মাঝরাতে উঠে হচ্ছে আব্বুর শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। তো তাৎক্ষণিকভাবে আমরা হচ্ছে বাসার মধ্যে হুলস্থুল লেগে যায়, তাৎক্ষণিক হচ্ছে মানে টক জাতীয় কোনো কিছু দিয়ে তারপরে হচ্ছে ওনার প্রেশারটাকে নর্মাল রাখি। আর আমারও কিন্তু লো প্রেশারের প্রবলেম রয়েছে, তাই ভাবলাম বাসার সবারই যেহেতু প্রেশারের একটু প্রবলেম রয়েছে, তাই বাসার মধ্যে একটা প্রেশারের মেশিন থাকাটা আসলে খুবই ভালো। সো আমার বাসায় অলরেডি হচ্ছে আম্মুর যেহেতু অনেক বছর ধরে ডায়াবেটিক্স রয়েছে, সো ডায়াবেটিসের মেশিনটা আছে, বাট এইটার অ্যাকচুয়ালি হচ্ছে যেই স্ট্রাইপটা আর নিডেলটা রয়েছে সেইটা নেই। সো ওইটাও ভাবছি এনে রাখবো। তো ওইটা আর রাহাতকে বলেছিলাম আনার জন্য, বাট ও অনেক খোঁজাখুঁজি করার পরেও স্ট্রাইপটা আর হচ্ছে নিডেলটা পায়নি। তো ও আমাকে বলেছে পরবর্তীতে হচ্ছে আরেকদিন হচ্ছে সেগুলো নিয়ে আসবে। সো এইদিকে হচ্ছে প্রেশারের মেশিনটা আনার পরপরই রাহাত হচ্ছে আম্মুকে দিয়ে চেক আপ করিয়ে দেখছিল যে আম্মুর প্রেশারটা কত রয়েছে। তো আমি তো মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম যে অ্যাটলিস্ট এখন যাতে প্রেশারটা একটু নর্মাল থাকে, না হলে হচ্ছে আমি আবারও টেনশনের মধ্যে অনেক বেশি পড়ে যাব। যেহেতু হচ্ছে আসলে আম্মু যেহেতু অনেক অসুস্থ, সেহেতু আমি আসলে প্রতিটা মিনিট এবং প্রতিটা সেকেন্ডেই অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকি। মানে এইটা যে কতটা একটা স্ট্রেস আমি আসলে কাউকে বোঝাতে পারবো না। মানে যেহেতু আমার আসলে বাবা মা ছাড়া কোনো আপন বলতে কেউই নেই, আমার কোনো ভাই বোন নেই। সো এরাই হচ্ছে আমার দুনিয়া। সো আমার দুনিয়া যেহেতু তোমরা তো বুঝতেই পারবে। সো ওনাদের প্রত্যেকটা জিনিসই আসলে আমি অনেক অনেক বেশি নোটিস করি। যেমন ধরো, তারা নিঃশ্বাস কতটুকু নিচ্ছে, নিঃশ্বাসটাকে জোরে জোরে ফেলছে কিনা বা আস্তে আস্তে ফেলছে কিনা, আমি আসলে জানি না কেন যেন মনের অজান্তে সেগুলোও নোটিস করে ফেলি। মানে এতটা বেশি আসলে নজরে রাখি আর কি তাদেরকে। তারপরেও যে কেন এরকম হয়ে গেল, তা যাই হোক, আল্লাহর খুশি, আল্লাহ খুশি হয়ে যা করেছে ভালোর জন্যই নিশ্চয় করেছে, কারণ আল্লাহই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী।
সো এইদিকে যেহেতু রাহাত বাসায় এসেছে, তো আম্মু হচ্ছে কনফিউশনে পড়ে গিয়েছিল যে এখন হচ্ছে কি রান্না করে দেওয়া যায়। কারণ রাহাত প্রচণ্ড খাবার বাছে, মানে ও আসলে গনা কয়েকটা খাবার ছাড়া তেমন বেশি কিছু খেতে চায় না। তো ও আসলে বাসায় আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে যে আসলে কি রান্না করা যায়, আর প্রতিদিন মানুষকে আসলে একই ধরনের খাবার আসলে সার্ভও করা যায় না। যাই হোক, এদিকে আমি যখন হচ্ছে মানে কি রানবো সেটা ভাবতেছিলাম, তো আম্মু বলল যে বিরিয়ানি রান্না করার জন্য, যেহেতু ওয়াফিয়াও অনেক দিন ধরে বিরিয়ানি খাচ্ছে না, তো ও গতকালকে বলছিল বিরিয়ানি রান্নার করার কথা। তখন আম্মু আবার ওকে বলেছিল যে তোমার বাবা আসলে তারপর রান্না করব। সো ওর বাবা যখন এসেছে তখন ও নিজেই বলে উঠলো যে বিরিয়ানি রান্না করার কথা। তো এদিকে হচ্ছে আমি টক দই বানানোর জন্য হচ্ছে প্রসেস করব। আমি হচ্ছে বাসাতেই টক দই মানে বানাই কোনো রকমভাবে আর কি। আর বাহিরে আসলে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, এখন আর বাহিরে যাব না। তো আমি হচ্ছে বলতেছি যে আমাকে করতে দাও, বাট হচ্ছে ওয়াফিয়া সব সময় হচ্ছে মানে আমি যে কাজই করতে যাই না কেন সব সময় সব কিছুতেই ওর ওই কাজটা করাই লাগবে। তো এইদিকে হচ্ছে দুধ ঢালার সময় হচ্ছে চারিদিকে সে ফেলেও দিচ্ছিল, সে আমার কোনো কথাই শুনছে না, মানে সব কাজই হচ্ছে ওকে করতেই হবে। আস্তে আস্তে দেখতে দেখতে মেয়েটাও মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, সময়গুলো আসলে কীভাবে যে পার হয়ে যাচ্ছে মনে হয় যেন আমার ওয়াফিয়াটা সেদিনই কত ছোট ছিল, আর এখন কি সুন্দর মায়ের কাছে হেল্প করে। যাই হোক, হেল্প নাই এমনি নষ্ট করে ফেলে যদিও কাজগুলোকে, পরে হচ্ছে ওগুলোকে গুছাতে আবার আমার অনেকটা সময় কিল হয়ে যায়। তারপরেও বাচ্চা মানুষ সারাদিন যেহেতু বাসাতেই বসে থাকে, তো কি আর করবে, তাই মাঝে মাঝে আমার সাথেও টুকটাক কাজে হেল্প করে। আমি নিজেও অনেক ছোটোবেলা থেকে রান্নাবান্নার কাজগুলো শিখেছি, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আমরা মহাখালীতে থাকি আর আমাদের আশেপাশে অনেক বেশি হসপিটাল, তো দেখা যায় তো দূর দূরান্ত থেকে হচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজন হচ্ছে আমাদের বাসাতে বেড়াতে আসতো। হসপিটালে অ্যাডমিশন, অনেক পেশেন্ট থাকতো, তো আমাদের বাসাতে বেড়াতে থাকতো। প্লাস হচ্ছে আমাদের বাসা থেকে হচ্ছে অনেক সময় হসপিটালে খাবার দেওয়া হতো। আবার দেখা যেত আমার আম্মু আবার ছোটোবেলা থেকেই আমি দেখেছি আর কি, যে রুগীদের সেবা করতে অনেক বেশি পছন্দ করত। মানে ভালো লাগতো যখনই কেউ হসপিটালে ভর্তি হতো না কেন, মানে আমার ফ্যামিলি বা আম্মুর ফ্যামিলির কেউ, তখন হচ্ছে আম্মু সবসময় হচ্ছে হসপিটালে থাকতো। তো দেখা যেত আম্মু প্রায় সময় হসপিটালে থাকলে তখন হচ্ছে বাসার খাবার দাবারগুলো আমাকে রান্না করতে হতো। তো সেখান থেকেই আসলে আমার রান্নাবান্নাগুলো শেখা। তো আমাকে আসলে কেউই শেখায়নি, আমি ছোটোবেলা থেকেই আম্মুকে রান্না করতে দেখেছি আর দেখতে দেখতে শিখে গিয়েছি। আর ছোটোবেলা থেকেই হচ্ছে রান্নার এক্সপিরিয়েন্স রয়েছে আমার, যদিও মোটামুটি তেমন একটা বেশি ভালো পারি না, মোটামুটি হয় আর কি, তারপর না খাওয়ার মতো না আর কি। আমাদের সময় তো হচ্ছে ইউটিউব, ফেসবুক এরকম কিছুই ছিল না। আর এখনকার বাচ্চারা তো অনেক বেশি আধুনিক রয়েছে, এদের কাছে হাতের নাগালই রয়েছে ইউটিউব, ফেসবুক। আর ওইখানে ওই সাইটগুলোতে ঢুকলেই হাজারো হাজারো বিভিন্ন কান্ট্রির হচ্ছে রেসিপি রয়েছে, যেগুলো হচ্ছে দেখলেই ইজিলি হচ্ছে তৈরি করা যায়। তারপরেও দেখবে কিছু আপুরা বলবে ঢং করে যে আমি রান্না করতে পারি না। সো এইগুলো আসলে খুবই লেম লাগে আমার কাছে শুনতে, কারণ রান্না বান্নার দিক থেকে এখন কিন্তু আপুদের থেকে ভাইয়ারা অনেক বেশি এগিয়ে রয়েছে, যেটা কিনা আমার কাছে বেশ ভালো লাগে। কারণ এখন রান্না বান্নাও আসলে খুবই আর্টের একটা বিষয়। সো রান্নাটাকেও অনেকে আসলে এখন প্রফেশন হিসেবে নিচ্ছে, যেটা কিনা অনেক ভালো একটা উদ্যোগ। এমন একটা সময় গিয়েছে যখন কিনা মানুষ কখনোই ভাবতে পারেনি যে রান্নাও একটা আর্ট হতে পারে বা রান্নাও একটা প্রফেশন হতে পারে। বাট এখনকার জেনারেশন কিন্তু সেটা প্রুফ করে দেখিয়েছে। বিশেষ করে দেখবে যারা মোটামুটি একটু ভালো ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, তারা কিন্তু হচ্ছে বিজনেস হিসেবে কিন্তু রেস্টুরেন্ট ওপেন করছে এখন। আর রেস্টুরেন্টগুলোর ম্যাক্সিমাম শেফই কিন্তু হচ্ছে মেয়েদের থেকে ছেলেদেরই বেশি দেখবে। সো এখন হচ্ছে ছেলে মেয়ে দুজনই হচ্ছে খুব সুন্দরভাবে সমান তালে হচ্ছে রান্নার প্রতি হচ্ছে কম্পিটিশন দিয়ে এগিয়ে যাচ্ছে। তো আসলে কোনো কাজই ছোট না। সো তোমার যদি আসলে ইচ্ছে থাকে বা আগ্রহ থাকে, তাহলে যে কোনো কাজই হোক না কেন তুমি সেটাকে নিজের প্রফেশন হিসেবে তৈরি করতে পারবে। জাস্ট হচ্ছে ডেডিকেশন লাগবে আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে হার্ড ওয়ার্কিং হতে হবে। হার্ড ওয়ার্কিং আর ডেডিকেশন না থাকলে আসলে যে কোনো কাজই করা হোক না কেন সেটাতে আসলে তেমন সাকসেসফুল হওয়া যায় না। সো কাজ করার আগে বা নিজের লাইফটাকে সেট করার বা গোলটাকে সেট করার আগে তোমাদেরকে এইটা ধরে নিতে হবে যে তুমি এনাফভাবে ক্যাপাবল কিনা হার্ড ওয়ার্কিং করতে বা ডেডিকেশন দেখাতে। সো যখন তুমি নিজেকে আসলে ওই রকমভাবে কোপ আপ করতে পারবে যে না ফাইনালি আই এম রেডি,
দেন দেখবে পৃথিবীর কোনো কিছুতেই হচ্ছে তুমি আর আটকা পড়বে না, তোমার সাকসেস আসবেই। সো অনেকেই আসলে মাঝপথে হচ্ছে ফিরে আসে, লাইক মি, যে আমার আসলে ওইরকমভাবে কোনো পেশেন্ট থাকে না। যে কোনো কাজই হচ্ছে আমি হচ্ছে শুরু করি খুব ডেডিকেশন দিয়ে, প্লাস হচ্ছে প্রচুর হার্ড ওয়ার্ক করে, বাট মিডল পয়েন্টে গিয়ে আমার যেন কি হয়, আমার মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় আর তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। দেন আমার ওই জিনিসটাই হয়, আমি মাঝপথ থেকে বারবার ফিরে আসি। সো যার কারণে আসলে এখনও কোনো কিছুতেই সাকসেসফুল হতে পারিনি, যদিও তারপর তোমাদেরকে বলছি আমি সাকসেসফুল হতে পারিনি তাতে কি, আমি দোয়া করি যাতে ইনশাল্লাহ তোমরা তোমাদের যে কোনো কাজই যদি ডেডিকেশনের মাধ্যমে করো অবশ্যই সাকসেস আসবে। যাই হোক, তোমাদের সাথে আসলে অনেক কথা বলা হয়ে গেল। তো কথা বলতে বলতে হচ্ছে আমি কিন্তু বিরিয়ানি রান্না করাটা বসিয়ে দিয়েছি। সো সবার প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করছিলাম, বেরেস্তার সাথে সাথেই হচ্ছে আমি আলুটাকে একটু হালকা ভেজে নিয়েছি। সো আজকের বিরিয়ানির রান্নাটা কিন্তু একদমই ক্যাজুয়ালভাবে রান্না করব, মানে এখানে কোনো ধরা বান্ধা কোনো নিয়ম নেই যে একটার পরে হচ্ছে একটা ফলো করে করে রান্না করতে হবে। সো আমার কাছে যেই রকমভাবে আসলে রান্না করতে মন চাচ্ছিল, সো ওই রকমভাবেই আসলে রান্না করে ফেলছিলাম। সো স্টেপ বাই স্টেপ কোনো কিছুই আমি ফলো করিনি। যেমন সবার প্রথমেই হচ্ছে আমি বেরেস্তা করেছিলাম, তারপরে আলুটাকে হালকা ভেজে নিয়েছি, তারপরে সাথে ওইটার দিয়ে দিয়েছি হালকা একটু মরিচ, যাতে করে হচ্ছে বিরিয়ানিটা একটু স্পাইসি লাগে। তারপরে দিয়ে দিয়েছিলাম মুরগির মাংসগুলোকে, এটাকেও এখন অল্প করে ভেজে নিব। তো মেনলি হচ্ছে তেলের মধ্যে আলুটাকে আর পেঁয়াজটাকে আর হচ্ছে মুরগিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বাদাম বাটা। সবসময় হচ্ছে আমরা ফ্রিজের মধ্যে বাদাম বাটাটা রেখে দেই, কারণ প্রায় সময় হচ্ছে তাৎক্ষণিকভাবে যদি হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করতে যাই, সবসময় হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে বাটা তো সম্ভব না, তাই হচ্ছে রেখে দেই আমরা। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা। তারপরে হচ্ছে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। ইদানিং ধরে দেখলাম একটা জিনিস, আমার চ্যানেলের সাথে কি যেন হয়েছে, আগে কিন্তু মোটামুটি আমার ভিডিওগুলোতে ভালোই ভিউজ হতো, বাট কয়েকদিন যাবত হচ্ছে আমি হচ্ছে গ্যাপ দেওয়ার কারণে, যেহেতু হচ্ছে আম্মু হসপিটালে ভর্তি ছিল, তো ওই সময় আসলে আমি ওইরকম সিচুয়েশনে ছিলামও না যে তোমাদের সাথে ভিডিও করব বা ভিডিও শেয়ার করব। সো ওই যে একটা গ্যাপ পড়ে গিয়েছে, এরপরে হচ্ছে আমি যখন আবার ভিডিও ছাড়া শুরু করলাম, পরে দেখলাম যে ভিডিওগুলোতে আবার ভিউজ কমে গিয়েছে, মানে ভিডিওগুলোতে আগের মতো রিচ অর এঙ্গেজমেন্ট হচ্ছে না। তো এটা আসলে আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তো এত কষ্ট করে হচ্ছে, যেহেতু তোমরা সবাই জানো যে আমি এখন একটু কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, সো তারপরেও নিজের মনটাকে স্থির করে আসলে ভিডিও তৈরি করাটা সো টাফ, মানে যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আমি নিজেকে একটু শক্তভাবে ধরে রাখার জন্য ভিডিও মেক করি, ভিডিও শ্যুট করি, যাতে করে আমার সময়টা একটু ভালো কাটে এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কথা বলে আমার মনটাকে একটু হালকা করতে পারি। বাট যখনই দেখি ভিডিওতে ভিউজ নেই, তখনই মনটা জানো না অনেক অনেক খারাপ হয়ে ওঠে, যে এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, বাট তোমরা কেউই দেখো না বা কেউ আমার চ্যানেলটাকে পছন্দ করছো না। তো ওইটা আসলে অনেক বেশি খারাপ লাগে। জানি না কবে হচ্ছে আমি আমার চ্যানেলটাকে একটা ভালো পর্যায়ে যেতে দেখব। আমার লাইফে অনেক বড় একটা স্বপ্ন ছিল, বড় একজন ইউটিউবার হওয়ার, বাট সেই স্বপ্নটা আসলে কবে পূরণ হবে, বা স্বপ্নটা নাকি স্বপ্নই থেকে যাবে, নাকি কোনো সময় সেটা বাস্তবায়নে পরিণত হবে না, সেটা আমি আদৌ বলতে পারছি না। বাট আমার যতটুকু চেষ্টা করার আমি চালিয়ে যাচ্ছি। হয়তোবা কোনো দিন তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগতেও পারে, আর হয়তোবা তোমরা আমাকে সাপোর্ট করতেও পারো, সে আশাতেই আসলে কষ্ট চালিয়ে যাওয়া। যাই হোক, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করতে ভুলবে না। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আর আমি যে নাম দিয়ে হচ্ছে আমার চ্যানেলটা ওপেন করেছি, সে একই নাম দিয়ে হচ্ছে আমার টিকটক আইডিও রয়েছে, প্লাস হচ্ছে ফেসবুক আইডিও রয়েছে। তোমরা চাইলে হচ্ছে আমাকে ফেসবুকে এবং টিকটকেও ফলো দিয়ে রাখতে পারো। আর আমি চেষ্টাও করব হচ্ছে খুব দ্রুত হচ্ছে আরও বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য। যদি আমার মনটাকে আমি একটু স্থির করতে পারি, সব কিছু আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়, তাহলে আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব আরও বেশি অ্যাক্টিভ হয়ে তোমাদের পাশে থাকার জন্য, যাতে করে হচ্ছে আমিও আমার চ্যানেলটাকে আর একটু রান করাতে পারি ইনশাল্লাহ তোমাদের দোয়ায়। সো তোমরা একটু আমাকে সাপোর্ট দিও।
তো এইদিকে কিন্তু কথা অনেক বেশি বলা হয়ে গেছে আজকে, আর কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানির রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। তো বাসায় খোঁজাখুঁজি করার পর দেখলাম যে এখানে 3টা হচ্ছে আলু বোখারা রয়েছে। তো বিরিয়ানিতে কিন্তু আলু বোখারাটা দিলে অনেক বেশি টেস্ট লাগে আমার কাছে মনে হয়। আর আলু বোখারার চাটনিটাও কিন্তু অনেক অসাধারণ হয়। সো আমি 3টা আলু বোখারা দিয়ে দিলাম। এইদিকে রান্না করতে করতে দেখলাম রাহাত হচ্ছে স্টেবিলাইজারটা লাগিয়ে ফেলেছে। আমাদের ঘরে টুকটাক যে ইলেকট্রিক্যাল কাজগুলো হয়ে থাকে সব কিছুই হচ্ছে রাহাত নিজের হাতেই করে। ও মোটামুটি সব ধরনের কাজেই অনেক বেশি পারদর্শী। তো যাই হোক, রান্না করতে করতে যেহেতু রাত 11টা বেজে গিয়েছে, তো আমি খাবার নিয়ে চলে এসেছি, সাথে একটু সালাদও নিয়ে ফেলেছি। সো এইদিকে হচ্ছে আমি ওয়াফিয়ার জন্য কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি। একদিকে হচ্ছে আমি নিজে খাবো আর আরেকদিকে হচ্ছে আমি ওয়াফিয়াকেও খাইয়ে দিব। সো খেতে খেতেই হচ্ছে আমি আমার আজকের ব্লগটা শেষ করব, যেহেতু আজকের ব্লগটা কথা বলতে বলতে অনেক বেশি লং হয়ে গিয়েছে। তো ব্লগটা আর বেশি লং করব না। সো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথে থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর নতুন ব্লগে তোমরা কে কী দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি ট্রাই করব সে ধরনের ব্লগগুলো তোমাদের সাথে বেশি বেশি করে শেয়ার করার জন্য। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।